কখনো শুনেছেন এক টুকরো রুটির দাম বিলিয়ন ডলার গিয়ে ঠেকেছে? বাংলাদেশ তো পরের হিসাব, বিশ্বের অন্যান্য দেশেও এটা অসম্ভব বলে মনে হয়। তার মধ্যে যদি ব্যাপারটা ঘটে জার্মানির মতো এক প্রভাবশালী দেশ, তবে হ্যাঁ, 1923 সালে জার্মানিতে এমনই ছিল, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে জার্মানির মুদ্রা তথা মার্কের দাম কমে গিয়েছে। তখন রুটির দাম গিয়ে পড়েছে বিলিয়ন মার্কে। এমনকি কথিত আছে যে কোনো লোক যদি টাকার বস্তা রাস্তায় রাখতো, তাহলে টাকা ফেলে শুধুমাত্র সেই বস্তা নাকি চুরি হতো, কারণ টাকার চেয়ে তখন বস্তার দাম ছিল অনেক বেশি। এই ছিল যুদ্ধ পরবর্তী জার্মানি, ধ্বংস, অপমান আর ভাঙ্গা অর্থনীতি। দেশের চারদিকে হাহাকার, দুর্ভিক্ষ। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপীয় দেশগুলোর মধ্যে অনেক দুর্বল অবস্থা পড়ে গিয়েছিল জার্মানি। কিন্তু এর এক দশক পরেই এমন কি হয়েছিল যে ইউরোপের সবচেয়ে পরাশক্তিতে রূপান্তরিত হয়েছিল জার্মানি? আর এই শক্তিশালী হয়ে যে ইউরোপের অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো দখল করে, কি করে সম্ভব? চলুন আজ সেই কাহিনীটাই জানি। Medieval Nuremberg, the marching, seething squash of Adolf Hitler's Nazi Congress comes to an end. গল্পটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের 1919 সাল। ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ও ইটালি, এদেরকে সাধারণত বলা হয় অ্যালিড পাওয়ার্স। এদের মধ্যে যুদ্ধ হেরে গিয়েছিল জার্মানি। তখন অ্যালিড পাওয়ার জার্মানিকে বসিয়ে দিল এক যুদ্ধের টেবিলে, যার নাম ভার্সাই চুক্তি। আক্ষরিক অর্থে এটা একটু চুক্তি মনে হলো, এটা ছিল বিরাট শাস্তি। এই চুক্তিতে জার্মানিকে বলা হলো, যুদ্ধে হেরে গেছো তোমরা, তাই পুরো দায় তোমাদের। পাশাপাশি বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে মাত্র 1 লাখে আনতে হবে। ট্যাঙ্ক, বিমান রাখা যাবে না, ইত্যাদি যত ধরনের শর্ত। এমনকি জার্মানিকে নিজেদের ভূখণ্ডেরও একটা অংশ হারাতে হলো। তখন সেই জার্মান জাতি নিজেদের ইউরোপের সবচেয়ে গর্বিত জাতি মনে করত, তারা রাতারাতি হয়ে গেল অপমানিত আর দেউলিয়া। আর এই অপমান আর ক্ষোভটাই ছিল সেই বীজ যেখান থেকে পরের এই ঘটনার নায়কের আবির্ভাব ঘটে। তবে এখন কথা হচ্ছে, কেন আমরা সেই মানুষটাকে নায়ক বলছি? তখন ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মান সরকার অগণিত টাকা ছাপানো শুরু করলো। ফল হলো ইউরোপের সবচেয়ে ভয়াবহ হাইপার ইনফ্লেশন। মানুষ রাতারাতি সারা জীবনের সঞ্চয় হারালো। মধ্যবিত্ত শ্রেণী একেবারে ভেঙে পড়লো। দেশের অবস্থা তখন চরম বিপাকে। 1929 সালে যোগ হলো আরেকটা আঘাত, গ্রেট ডিপ্রেশন। পুরো বিশ্ব অর্থনীতি ধ্বংস পড়লো, আর জার্মানি ছিল সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটি। বেকারত্ব পৌঁছালো প্রায় 60 লক্ষ মানুষের। ঠিক সেই সময় জার্মানিদের সমস্যা ধরতে পারেন এই গল্পের নায়ক অ্যাডলফ হিটলার, যাকে আমি ভালোবেসে অ্যাডলফ হিটলার বলে থাকি। মানুষকে তিনি তাদের নার্সিং পার্টির বিভিন্ন প্রচারণায় এটাই বলতেন যে এই দুর্বল সরকারের কারণ একটাই, সেটা হচ্ছে ভার্সাই চুক্তি। এমনকি এও বলেন যে তিনি ক্ষমতায় গেলে এই ভার্সাই চুক্তি তিনি মানবেন না, তিনি এই অর্থনৈতিক অবস্থাকে নির্মূল করে দেবেন। ঠিক এ কারণে নাৎসির জনপ্রিয়তা বাড়তে থাকে। এত প্রতিশ্রুতি শুনলে মনে হয় এগুলো শুধু ক্ষমতা পাওয়ার জন্য বলা, বাস্তবে কিছুই করা হবে না। কিন্তু হিটলার এই ব্যাপারটাকে পুরোপুরি ভুল প্রমাণ করলেন। 1933 সাল হিটলার হলেন জার্মানির চ্যান্সেলর। ক্ষমতায় এসেই তিনি বুঝলেন শুধু বক্তৃতা দিয়ে টিকে থাকা যাবে না, মানুষকে কাজ দিতে হবে, খাবার দিতে হবে, আর একটা স্বপ্ন দেখাতে হবে। এখান থেকেই তার সমস্যার সমাধানের কাজ শুরু হয়। আর তার প্রথম ধাপ, ইনডাইরেক্টলি ভার্সাই চুক্তি অস্বীকার করলেন তিনি। শুরুতেই তিনি ভার্সাই চুক্তিকে এড়িয়ে চলতে থাকেন। তখন জার্মানির সবচেয়ে বড় সমস্যা ছিল বেকারত্ব। এই সমস্যার সমাধানে হিটলার সরকার শুরু করলো বিশাল বিশাল সরকারি প্রকল্প, রাস্তা, ব্রিজ আর জার্মানির ন্যাশনাল হাইওয়ে, যার নাম অটোবান। এটি এখনো জার্মানির সেই বিশাল হাইওয়ে নেটওয়ার্ক, যা আজও ব্যবহৃত হয়। এতে লক্ষ লক্ষ মানুষ কাজ পেল। যে লোকটা গতকাল বেকার ছিল, আজ সে রাস্তা বানাচ্ছে, বেতন পাচ্ছে, আর নিজেকে আবার কাজে লাগানোর মতো মানুষ মনে করছে। মানসিকভাবে এটা ছিল তার জন্য এক বিশাল ব্যাপার। তবে যা দেখানো হচ্ছে বাস্তবেও কি তাই? কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। এই পুরো অর্থনৈতিক পুনর্গঠনের পিছনে ছিল একজনের নাম, যার নাম ইয়ালমার শাক্ট। তাকে বলা হয় হিটলারের অর্থনৈতিক জাদুকর। তার কৌশলটা ছিল দারুণ চমক, কিন্তু খুবই বিপজ্জনক। জার্মান সরকার বা আমাদের নায়কের নাৎসি সরকার এমইএফওবিলস নামের এক ধরনের বিশেষ বন্ড ছাপাতে শুরু করলেন, যেটা সাধারণত শিল্পঋণ হিসেবে দেখানো হলেও আসলে গোপনে অস্ত্র কারখানা আর সামরিক শিল্পের পিছনেই টাকা ঢালা হচ্ছিল। একে একে শুরু হলো অস্ত্র কারখানা। এভাবে জার্মানি ভার্সাই চুক্তির চোখ ফাঁকি দিয়ে গোপনে আবার
অস্ত্র বাড়ানো শুরু করলো, কারখানায় কাজ বাড়লো, বেকারত্ব কমা শুরু করলো, কিন্তু এগুলো সবই ছিল হিটলারের যুদ্ধের প্রস্তুতি। আর এটাই ছিল হিটলারের ইকোনমিক্যাল মিরাক্কেলের আসল রহস্য। এটা কোনো স্বাভাবিক অর্থনীতি ছিল না, এটা ছিল ঋণ আর সমীকরণের উপর দাঁড়ানো অর্থনীতি। হিটলার এও বুঝে গিয়েছিলেন যে এটা টিকে রাখতে হলে একদিন না একদিন যুদ্ধে যেতেই হবে। কিন্তু কতদিনই বা লোকচক্ষুর আড়ালে হিটলার এসব করতে পারবেন? কোনোদিন যদি মানুষ জানতে পারে তখন কি হবে? হিটলার এ ব্যাপারটা সামাল দিতে সে একটু অতিরঞ্জিতভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে শুরু করলেন। এতে আসে একজনের নাম, জোসেফ গোয়েবলস, যাকে বলা হয় নাৎসি প্রোপাগান্ডার মন্ত্রী। রেডিও, সিনেমা, পত্রিকা, বিশাল বিশাল র্যালি, সবকিছু ব্যবহার করা হলো একটি বার্তা ছড়াতে, এই জার্মানি আবার মহান হচ্ছে, যার পুরো কৃতিত্ব আমাদের নায়ক হিটলারের। এবং এমনকি আপনি যদি সিনেমার দিকে দেখেন তাহলে কাল ক্লাসিকের এক ফিল্ম মেকার লেনি রিফ্লেক্সটরের কথা আজও বলা হয়। আর তার সিগনেচার সিনেমা ছিল ট্রায়াঙ্ক অফ দ্য উইল, যা ছিল নাৎসি বাহিনীর জন্য বানানো একটি প্রোপাগান্ডা ফিল্ম। আর ঠিক এভাবে হিটলার জার্মানির মানুষের বিশ্বাস জয় করে, মানুষ আশ্বাস পায় এবং হিটলারের আসল উদ্দেশ্য লুকিয়ে থাকে। তবে দেশের জনগণ কি আসলেও ক্ষতিতে ছিল? টেকনিক্যালি বলতে পারেন না, কারণ স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে ফ্যাক্টরির শ্রমিক পর্যন্ত প্রত্যেককে একটা বিশাল জাতীয়তাবাদী স্বপ্ন দেখানো হতো। জার্মানিতে তখন ফক্সওয়াগন গাড়ি তৈরি হলো সাধারণ মানুষের গাড়ি হিসেবে, যাতে মানুষ মনে করে এই উন্নতি তাদের। যুব সংগঠন, শ্রমিক সংগঠন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো রাষ্ট্রের হাতে। এমনি লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর সত্য, এই ঐক্য তৈরি হয়েছিল স্বাধীনতা কেড়ে নিয়ে। ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হলো, বিরোধী রাজনৈতিক দল ভেঙে দেওয়া হলো, তখন সংবাদ মাধ্যমেরও স্বাধীনতা শেষ করে দেওয়া হলো। আর এই সময় শুরু হলো ইহুদি এবং অন্যান্য মাইনরদের উপর নিপীড়ন, যেটা ধীরে ধীরে রূপ নেয় হলোকাস্টের মতো ভয়াবহতা। তাহলে প্রশ্ন হলো, জার্মানি কি সত্যি শক্তিশালী হয়েছিল? উত্তর আগের মতোই। টেকনিক্যালি হ্যাঁ, বেকারত্ব কমেছে, রাস্তা হয়েছে, কারখানা চলছে, সেনাবাহিনী বেড়েছে, কিন্তু এই পুরোপুরি কাঠামোটা দাঁড়িয়েছিল তিনটা জিনিসের উপর: অনিয়ন্ত্রিত ঋণ, গোপন সাময়িকরণ আর নিষ্ঠুর দমন নীতি। ব্যাপারটা এমন একটা বাড়ি যেটার দেয়ালে সুন্দর রং করা হয়েছে, কিন্তু ভিত্তিটা বালির উপর। আর এই ভিত্তি টিকে রাখার একমাত্র উপায় ছিল বাড়ির পরিধি বাড়ানো, যার মানে হলো দেশ দখল করে সম্পদ নেওয়া। 1936 সালে রাইনল্যান্ড দখল, 1938 সালে অস্ট্রিয়া দখল। প্রতিটা পদক্ষেপে ছিল এই ভঙ্গুর অর্থনীতিকে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা। আর এই পথের শেষ বিন্দুতেই ছিল 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। তাহলে হিটলার কিভাবে জার্মানিকে শক্তিশালী বানিয়েছিল? উত্তরটা কিন্তু জটিল। তিনি একটা ভাঙ্গা, অপমানিত জাতিকে একটা লক্ষ্য দিয়েছিলেন, কাজ দিয়েছিলেন, আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। এমনকি এজন্যই আজকের ভিডিওর নায়কও ঠিক তিনি। কিন্তু এই পুরো গল্পের আসল শিক্ষাটা হলো, যে শক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে মিথ্যা অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকে আর একটা গোটা জাতিকে নিপীড়নের হাতিয়ার বানিয়ে তৈরি হয়, সেটা কখনো টিকে থাকতে পারে না। শেষমেশে একই শক্তি জার্মানিকে নিয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসের দিকে। লাখো মানুষের মৃত্যু আর একটা জাতির কয়েক দশকের বাড়তি অপমান। ইতিহাস আমাদের এটাই শেখায়, উন্নতির চেহারা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রশ্ন করতে হবে সেই উন্নতির ভিত্তিটা আসলে কি। আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এই ধরনের নেতৃত্ব ছিল? আমার কেন জানি মনে হয় যে দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আচ্ছা, আপনি কমেন্ট করে জানান। আজ আমি আসছি, দেখা হবে এই ধরনের ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মতামত বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম।